একটা টেস্ট জিতে এত লাফালাফি। আজকে একটা টেস্ট জিতছেন ঘটনাচক্রে, কালকেই তো এই পরের টেস্টে হারবেন। দুদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসে হারছেন, প্র্যাকটিস ম্যাচে এই অস্ট্রেলিয়া ইলেভেনের সঙ্গে ইনিংসে হারছেন। সে সময় মনে ছিল না এই একটা ডারউইনে ম্যাচ জিতছেন, কি না কি করে ফেলছেন, দুনিয়া উল্টায় ফেলছেন, এত হইচইয়ের কি আছে? এই ইন্টারন্যাশনাল কোনো ট্রফি তো জিততে পারবেন না, আজ পর্যন্ত কোনো একটা এশিয়া কাপও জিততে পারলেন না, ওয়ার্ল্ড কাপ তো দূর কি বাদ। তাহলে এত হইচই কেন? এই কথাগুলো আমি নিশ্চিত আপনারা নিয়মিত শুনতেছেন। হয়তো এরকম একবারে এতখানিক বলা হচ্ছে না, কিন্তু বিচ্ছিন্নভাবে এরকম আপনারা শুনতেছেন, শুনে ক্ষুব্ধ হচ্ছেন। আমি বলি ক্ষুব্ধ হয়েন না। যারা ব্যাপারটার ফেলাসিটা ধরতে পারতেছেন তারা হয়তো ক্ষুব্ধ হচ্ছেন, যারা ধরতে পারতেছেন না তারা একটু কনফিউজড হচ্ছেন যে আসলেই কি তারা যে কথাগুলো বলতেছে, এই যে ট্রফি যেহেতু জিতি নাই তাহলে একটা ডারউইন টেস্ট জিতে কি এত হইচই করা ঠিক? যেহেতু আমরা আগামী টেস্টেই ধসে পড়ার শঙ্কা আছে, যেহেতু কদিন আগেই আমরা জিম্বাবুয়ের সঙ্গে খারাপ করে আসছি, তাহলে কি আমাদের এত হইচই করা ঠিক? আমরা তো এই ডারউইন টেস্ট জিতে এমন কিছু দুনিয়া বদলায় ফেলতে পারি নাই, তাহলে কেন এটা নিয়ে এত হইচই করব? এই জিনিসটা আজকে একটু ক্রিকেটীয় জায়গা থেকে বলবো। সাইকোলজিক্যাল জায়গা, পলিটিক্যাল জায়গায় এগুলো খুব একটা টাচ করব না। কিন্তু শুধু ক্রিকেটীয় জায়গা থেকে আমরা একটু বুঝবো যে আসলে ডারউইন টেস্টটা জেতা নিয়ে হইচই করা কেন খুবই স্বাভাবিক। শুধু ডারউইন টেস্ট না, যেকোনো একটা গুরুত্বপূর্ণ জয় আপনি এটা দিয়ে বিচার করতে পারেন না যে আগে আপনি কি করছেন বা ভবিষ্যতে কি করবেন। আপনি ট্রফি জিতছেন কি জেতেন নাই। ট্রফি ইজ নট এ সার্টিফিকেট। এই জিনিসগুলো আমরা আজকে ক্রিকেটীয় জায়গা থেকে বা স্পোর্টসের জায়গা থেকে একটু আলোচনা করব। বসুন্ধরা এম ব্লকে ৪ কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী ৮তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট ১৯২০ বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। প্রথমে আমি বলি, যারা এই নেতিবাচক কথাগুলো বলতেছেন বা যারা এই জয় নিয়ে বিরক্তি প্রকাশ করতেছেন, জয় নিয়ে এত কন্টেন্ট হচ্ছে, এত লেখালেখি হচ্ছে, সবাই তো ফেসবুকে আজকে দুদিন ধরে সমানে স্ট্যাটাস দিচ্ছেন, পোস্ট করতেছেন, গ্রুপগুলোতে প্রচুর পোস্ট হচ্ছে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা সমানে করে যাচ্ছি, ফলে তারা বিরক্তি প্রকাশ করতেছেন। এই বিরক্তি প্রকাশ যারা করতেছেন তাদেরও তিনটা ঘরানা আছে। এই তিনটা ঘরানাকে আপনি একেবারে উড়ায় দিতে পারবেন না। প্রথমত আমি বললি যে এদের কাউরে কিন্তু আমি ছোট করি না বা অস্বীকার করি না। এরা আছেন এবং যৌক্তিক কারণেই আছেন। প্রথমত আমি বলি, আমরা জাতি হিসাবে এত সাফার করি, এত কষ্ট পাই, এত রকম প্রতিকূলতার মধ্যে বসবাস করি, হতাশার মধ্যে বসবাস করি, এত সংগ্রাম করতে হয় আমাদেরকে জীবন নিয়ে, যে আমরা আসলে আনন্দ করাটা খানিকটা ভুলে গেছি। এটা খুবই সত্যি কথা। আমার ধারণা বাংলাদেশ নিয়ে একটা সামাজিক গবেষণা গবেষকরা চাইলে করতে পারেন, যে এই জাতিটা একসময় উৎসব প্রিয় জাতি ছিল। সামান্য কিছু অর্জনে মানুষ রাস্তায় নেমে আসতো, হইচই করত, এবং সেটা ক্রান্তিকালের মতো পরিস্থিতিতেও। ধরেন ১৯৯৭ সালে আমরা যখন আইসিসি ট্রফি জিতছি, তখন কি আমরা কোনো স্বর্গে বসবাস করতাম? না তো। কিন্তু মানুষ তখন রাস্তায় নামছে। আজকে যেটা হইছে, এরপর থেকে নানা রকম স্বপ্নভঙ্গ হইছে, হতাশা হইছে, জীবন সংগ্রাম মানুষের বাড়ছে। এখন প্রতিটা দিন কাটানো মানুষের জন্য ক্লান্তিকর। প্রতিটা দিন। বাসায় আনন্দ নেই, বাইরে আনন্দ নেই। ফলে মানুষ এখন উৎসব করতে চায় না। কোনো আনন্দের বহিঃপ্রকাশ করতে দেখলে বিরক্ত হয়। কিছু তরুণ আনন্দ করতেছে, কিছু বুড়ো আমার মতো শিং ভেঙে আনন্দ করতেছে। এটা দেখলে মানুষ বিরক্ত হয়। এই বিরক্তিকে আমি কখনো বলি না যে এরা বিরক্ত হচ্ছে কেন, এরা খারাপ লোক। না, এরা আসলে সময়ের শিকার। এরা হতাশ হতে হতে এই জায়গাটায় আসছেন। এদের রেসপেক্ট করি আমরা, এদের কষ্টটাকে বুঝি। কিন্তু তার মানে এই না যে পুরো সোসাইটিটা আমরা ওরকম হয়ে যাব। সেটা হলে তো আমরা সোসাইটি হিসাবে টিকতে পারবো না ভাই। আমরা যদি আমাদের সমস্ত হতাশার কারণে সমস্ত উৎসব বন্ধ করে দেই, প্রতিনিয়ত এই হতাশার মধ্যেই বসবাস করতে হচ্ছে। আমরা বাংলাদেশ বেশি সাফার করতেছি এভাবে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। পুরো পৃথিবীটাই সাফার করতেছে। পুরো পৃথিবীটা একটা আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। ফলে এখানে আমরা যদি সব উৎসব বন্ধ করে দিই, আমাদের বেঁচে থাকা আরও কঠিন হবে। যে জায়গাটা প্রতিবাদ করা দরকার, যে জায়গাটায় আমাদের কথা বলা দরকার, সেগুলো বলতে হবে। পাশাপাশি উৎসবের সময়টায় উৎসব করতে হবে। ওই বছরে একবার বৈশাখী উৎসব আসবে, অমুক উৎসব আসবে, তমুক উৎসব আসবে, এগুলো করতে হবে। কারণ আপনার বেঁচে থাকার অনুপ্রেরণাটা আসবে, ডোপামিনটা আসবে এই উৎসবগুলো থেকে। বেঁচে থাকলে তবে না আপনি বিপ্লব করবেন।
বেঁচে থাকলে তবে না আপনি বদলাবেন। তা না হলে তো আপনার এই দামের হতাশায়, জীবনের হতাশা এগুলো কাটাতে পারবেন না। ওকে, এটা গেল আরেকটা দিক। আরেকটা আছে, এটা খারাপ লোক। এরা খারাপ লোক। এরা হচ্ছে আ পলিটিক্যালি বায়াসড। সেটা ৩ টা পক্ষ ওই এখানে পলিটিক্যালি বায়াসড। যারা ক্ষমতায় থাকে তারা বায়াস, যারা ক্ষমতা হারাইছে তারা বায়াস, যারা ক্ষমতায় যেতে পারত বলে আশা করছিল তারাও বায়াস। ক্ষমতায় যারা হারাইছে এবং যারা পায় নাই এরা একরকম আচরণ করে। কিরকম আচরণ করে? এই সময়ের প্রতিটা সাফল্যকে ছোট করে দেখাইতে হবে। এটা তাদের পলিটিক্যাল ক্ষতি করে। সাফল্য নিয়ে যেকোনো উৎসব করাটা যারা ক্ষমতাহীন সেটা হারাক বা যেতে না পারুক তাদের ক্ষতি করে। কেন? তারা এখন ব্যস্ত থাকার কথা বিভিন্ন পলিটিক্যাল ইস্যু নিয়ে। সেখানে এই খেলাধুলার সাফল্যের উৎসব, সাফল্যের হইচই তাদের ভয়েস ম্লান করে দেয়। এটা তাদের দৃশ্যত একটা ক্ষতি। ফলে উৎসবকারীরা সবসময় তাদের শত্রু। ক্ষমতাহীনদের কাছে এই উৎসবকারীরা একটা শত্রু। আমরা কোথায় এখন আছি রাজনীতির ময়দানে ব্যস্ত থাকি, আর তোরা বেটারা আনন্দ করে সময় নষ্ট করস। এটা একটা পলিটিক্যাল অন্যায়, পলিটিক্যাল একটা আচরণ। আবার ক্ষমতাসীনরাও প্রত্যেকটা ক্রীড়া সাফল্য, প্রত্যেকটা উৎসবকে ক্যাশ করতে চায়। তারা দেখাতে চায় দেশ খুব সুখে আছে, দেশের মানুষ উৎসব করতেছে মানে আমরা ভালো করতেছি। এখন আমরা উৎসব করলে তাদের পক্ষে যায়। সেটা আমরা বুঝি যে এটা যেকোনো সময়। ও আওয়ামী লীগ, বিএনপি, জামাতে আলাদা করে লাভ নাই। সবাই এই আপনি আওয়ামী লীগের সঙ্গে উৎসব করলে আওয়ামী লীগে ওইটাকে ক্যাশ করে। ওই হ্যালো আপা করে। ফলে এই জিনিসটাকে আবার ভয় পেয়ে আমরা উৎসব বন্ধ করতে পারি না। এই রাজনীতিবিদদের ৩ পক্ষকে যার, যার কাজ করতে দিতে হবে। এদের আপনি কনভিন্স করতে পারবেন না। কখনোই না। এই ৩ যে রাজনৈতিক পক্ষ, আপাতত আমাদের এখানে ৩ টা পক্ষ। এটা বাড়তে পারে, কমতে পারে সেটা পরের কথা। কিন্তু আপাতত এই যে ৩ টা পক্ষ এদের আপনি কনভিন্স করতে পারবেন না, এদের আপনি যুক্তি দিয়ে বুঝাতে পারবেন না। এরা তাদের পলিটিক্যাল জায়গায় খুব স্থির। পলিটিক্যাল কোনো ক্ষতি বা বৃদ্ধি এটাতে তারা কোনো আপোস করতে রাজি না। তাতে আপনার দেশের পতাকা, দেশের ক্রিকেট যাচ্ছে তাই হোক, কোনো সমস্যা নেই। তারা এটা নিয়ে এটা বিক্রি করে দিতেও রাজি আছেন, এটা নিয়ে ব্যবসা করতেও রাজি আছেন। ফলে এদের কথাও বাদ। ১ম পক্ষকে যেমন আমি রেসপেক্ট করলাম, যারা প্রচণ্ড কষ্টের মধ্যে জীবনযাপন করতেছেন, দিনের পর দিন ৫০ বছর, ৬০ বছর ধরে কষ্ট দেখতে, দেখতে এই জায়গায় আসছেন, আর নিতে পারেন না। তাদের প্রতি রেসপেক্ট। আর এই পলিটিক্যাল এদের প্রতি আমার কি বলবো করুণা। এরা জীবনকে উপভোগ করতে আর পারল না। এরা একটা চক্রের ভিতরে ঢুকে গেছে, যে চক্রটা তাদের শুধু স্বার্থ দেখায়, যে চক্রটা তাদের শুধু চেয়ার দেখায়, আর কিচ্ছু দেখায় না। ফলে তারা জীবনকে উপভোগ করতে পারে না। বস্তু নিরপেক্ষভাবে যা আমরা ক্ষমতায় আছি কি নাই ওইভাবে আমাদের সাফল্য উপভোগ করা ওটা তারা পারবে না। ওটার জন্য তাদের করুণা জানাই। আরেকটা পক্ষ আছেন, এটা একেবারে ক্রিকেট সমর্থকদের মধ্যে। তারা হচ্ছে আসলে বাংলাদেশের পক্ষে আবেগবাজি ধরতে, ধরতে ক্লান্ত। এই আমাদের বয়সী অনেকটা যারা অবশ্য আমাদের বয়সীদের এই সমস্যাটা নাই। এটা একটা সুবিধা কি আমরা তো প্রচুর হার দেখছি। ধরেন ২০০৫ পর্যন্ত আমরা বাংলাদেশকে দেখছি টানা ৪ বছর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ জেতে নাই। তারপরে আমরা দেখছি টেস্টে স্ট্যাটাস পাওয়ার পরে বছরের পর বছর বাংলাদেশ ইনিংসেই হারে বা ১০ উইকেটে হারে। ফলে আমাদের কাছে ১টা ২টো জয়ও যথেষ্ট আনন্দের ব্যাপার। সমস্যা হচ্ছে মাঝের পিরিয়ডে যাদের জন্ম হয়েছে, যারা টুকটাক সাফল্য দেখতে, দেখতে বড় হয়েছেন, যে ১টা ২টো ম্যাচ জেতে ফলে দলের উপরে তারা আবেগ বিনিয়োগ করছেন। আমি যদি ধরে নিই ২০১২ সালে যে ছেলেটার ক্রিকেট দেখা শুরু হয়েছে, তার শুরুটাই হয়েছে এশিয়া কাপ ফাইনাল খেলা দেখে। ওই যে হৃদয় ভঙ্গ হয়েছে, সে ভাবছে যে ওটাই বোধহয় পৃথিবীর শুরু। আমাদের দলটা মিনিমাম স্ট্যান্ডার্ড হচ্ছে এই। তো আমরা কেন এবার ফাইনাল হারলাম, এরপরে কেন জিতি না? ফলে তারা একটা কষ্ট নিয়ে বসবাস করে। আরে ভাই আর কত কাঁদাবি, আর কত কাঁদাবি? কিন্তু কান্নার যে বহু এপিসোড আমরা পার করে এখানে আসছি, এটা যে উত্তরণের একটা অংশে আছি আমরা, এটা ধারাবাহিক উত্তরণ হচ্ছে, এটা তারা উপলব্ধি করতে পারেন না। পারেন না কারণ হচ্ছে তারা অনেক কষ্ট, আবেগ এটার পেছনে বিনিয়োগ করছেন। এখন তারা বৃহৎ ক্যানভাসে জিনিসটা দেখেন না। যে এই ১৯৮৪ সালে বাংলাদেশ ১ম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে, সেখান থেকে আজকে ২০০৬ সাল। হ্যাঁ? যতটা উন্নয়ন হওয়া উচিত ছিল তার ধারে কাছেও আমরা যাই নাই। ১০% উন্নয়নও করতে পারি নাই। কিন্তু উন্নয়ন কিন্তু হচ্ছে। এটাও আবার অস্বীকার করা যাবে না যে আমরা ১৯৮৪ সালেই বোধহয় আটকে আছি বা ২০১২ সালেও আটকে নেই আমরা। প্রতিনিয়ত আমরা আগাচ্ছি। গতিটা অত্যন্ত ধীর। গতিটা অত্যন্ত ধীরে, এটা আরো অনেক দ্রুত হতে হবে। সেজন্য আমরা সার্বক্ষণিক অ্যাডভোকেসি করতেছি যে ঘরোয়া ক্রিকেটের মান বাড়াও, অমুক করো, তমুক করো। কিন্তু সেগুলো তো না শুনলে, কেউ যদি না শোনে বা না করা হয়, কি করা যাবে? তাই বলে কি আবার আমরা উৎসব করা বন্ধ করে দিব? না, তা দিব না। আমরা উৎসব করব।
এই ৩ পক্ষের মধ্যে শেষ পক্ষকে আমি শুধু কনভিন্স করতে চাই। বাকি ২ পক্ষকে আর কনভিন্স করার অবস্থায় নাই। শেষ পক্ষকে আমি বলতে চাই যে, "আসেন, বসেন, আবার আবেগটা বিনিয়োগ করেন। এবার আমার যুক্তিগুলো শোনেন। যে কেন আমরা ট্রফি না জিতলেও এই ডারউইন টেস্ট নিয়ে উৎসব করতে পারি? কেন আমাদের ডারউইন টেস্ট জয়ের সঙ্গে আমাদের আগে পরের সাফল্যের কোনো সম্পর্ক নেই? কেন ডারউইন টেস্ট ইটসেলফ একটা অনেক বড় ট্রফি?" দেখেন, আমি ধরে নিচ্ছি ট্রফি বলতে মানুষ আসলে ওয়ানডে বা টি-টোয়েন্টির কোনো ট্রফির কথা বোঝেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফিটা এখনই যে বাংলাদেশের কাছে আশা করেন, এটা আমি বিশ্বাস করতে চাই না। যে এখনই ওই ট্রফিটা আমরা পাই নাই কেন, এটা নিয়ে সমালোচনা হচ্ছে। মূলত মানুষের কষ্টটা হচ্ছে যে বিশ্বকাপে কেন আমরা ভালো কিছু করতে পারি নাই, আর এশিয়া কাপ অন্তত একটা কেন জিততে পারি নাই। সমালোচনাটা যৌক্তিক। কিন্তু ১ম একেবারে ফার্স্ট আর্গুমেন্ট, থিওরিটিক্যাল আর্গুমেন্ট হচ্ছে ২ টা জিনিসটা মিলায় না। একটা হোয়াইট বল, একটা রেড বল। আপনি হোয়াইট বলের ব্যর্থতা দিয়ে বা সাফল্য দিয়ে রেড বলকে জাস্টিফাই করতে পারেন না। ওয়ানডে টি-টোয়েন্টি আলাদা একটা খেলা। আসলে ৩ টা ৩ খেলা। কিন্তু তারপরেও আপনি সীমিত ওভারের ক্রিকেট একটা খেলা, আর এই লঙ্গার ভার্সন আরেকটা খেলা। সীমিত ওভারের ক্রিকেটে আমরা ধরে নিচ্ছি, আপাতত ধরে নিচ্ছি যে কিছু অর্জন করতে পারি নাই। খুবই খারাপ অবস্থা ওখানে আমাদের। কিন্তু টেস্টে যদি আমরা একটা বড় জয় পাই, সেটার অর্থ যে সীমিত ওভারের ক্রিকেটের চেয়ে একেবারে ভিন্ন মাত্রার, সেটা বুঝতে হবে। আর টেস্টের জয়টা ঠিক ওয়ানডের জয় পরাজয়ের মতো না। টেস্টে প্রতিটা জয় ছোট্ট একটা দলের বিপক্ষে জয়, বড় একটা দলের বিপক্ষে জয়। টেস্টে ফ্লুক শব্দটা নাই। টেস্টে অঘটন শব্দটা নাই। এই জিনিসটা খেয়াল রাখবেন। কারণ কি, এখানে আপনার জিততে হলে নির্দিষ্ট কতগুলো পরীক্ষা দিতে হয় এবং সেই পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে দিতে থাকতে হয়। তারপরে গিয়ে আপনি এটার রেজাল্ট পান। একটা ম্যাচেই। একটা ম্যাচ ইটসেলফ একটা ট্রফির মতো। ট্রফিতে আপনি যেটা কল্পনা করেন ওরকম। একটা ম্যাচ একটা পিরামিডের মতো উঠতে থাকে। ওটা শিখরে উঠলে তবেই আপনি টেস্টটা জেতেন। ফলে টেস্টের জয়টাকে কোনোভাবেই ওয়ানডের জয় বা টি-টোয়েন্টির জয় পরাজয়ের সঙ্গে মিলানোর কোনো সুযোগ নাই। প্রতিটা টেস্ট জয় ইটসেলফ একটা আলাদা জয়। এই জিনিসটাকে আমরা যদি প্রথমত বুঝতে পারি, তাহলে হচ্ছে টেস্ট জয়ের আনন্দের সঙ্গে অন্য কোনো কিছুরে আর মিলাবো না। টেস্ট জয়, আপনি যদি ক্রিকেট ভক্ত হন তাহলে, বা ক্রিকেট ভক্ত নাও হন, তাহলে আপনি শুধু রেসপেক্ট করবেন যে ওরা আনন্দ করতেছে, করুক। কারণ টেস্ট একটা আলাদা জিনিস। হয়তো আপনি টেস্টে মজা পান না। ওই ইটস ওকে, সবার সবকিছুতে মজা পেতে হবে না। আর টেস্টে মজা পাওয়াটা খুব কঠিন। কারণ লাইফ থেকে এই ৫ টা দিন স্যাক্রিফাইস করা, এতগুলো টাইম স্যাক্রিফাইস করা, আর যদি না দেখেন শুধু রেজাল্ট ফলো করেন, আপনি টেস্টে কিচ্ছু বুঝবেন না। ইনফ্যাক্ট আপনি কোনো খেলারই না দেখলে কিছু বুঝবেন না। এই যে আমি কিছু সময় আছে ইউরোপিয়ান ফুটবল বা বিশ্বকাপের অনেক ম্যাচ না দেখে কথা বলি। যখন বলি, আমার দর্শক, আমার ভিউয়াররা ওখানে বুঝতে পারে যে এই লোকটা দেখে নাই। কারণ খেলা এমন একটা জিনিস, ওখানে এন্ড রেজাল্ট যেমন গুরুত্বপূর্ণ, তেমনই ওর ভিতরে ইনার ফাইট থাকে। ইনার ফাইটগুলো আপনি যখন দলকে জিততে দেখেন, ওটা আল্টিমেট রেজাল্ট হিসেবে টেস্ট জয় বা ওয়ানডে জয় বা টি-টোয়েন্টি জয় দেখেন, তখন আপনি বুঝতে পারেন এটার মাহাত্ম্য কী। টেস্টে এটা অনেকাংশে বেশি। টেস্টে ৫ দিনে ৩ টা করে সেশন খেলতে হয়। প্রতিটা সেশনে আওয়ার আছে। এইগুলোতে যখন আপনি ইনার ফাইটটা দেখেন যে একজন ব্যাটসম্যান বোলার বিভিন্ন রকম ফাইট হচ্ছে, ভার্বাল ফাইট হচ্ছে, এগুলো যখন দেখেন তখন আপনার ওই উপলব্ধিটা বাড়তে থাকে। মানে ইটস এক্সপেরিয়েন্স করা। ইটস নট ভিউ। এটা এক্সপেরিয়েন্স করা। আপনি যখন কোনো খেলায় এক্সপেরিয়েন্স করেন, তখন আপনার কাছে ওই জয়টা অন্যরকম মাহাত্ম্যপূর্ণ হয়। কারণ আপনি ভিতরে ইনার ফাইটগুলো দেখে, দেখে আগাইছেন। হুট করে রেজাল্ট জানেন নাই। আপনি ১ম দিন শুনছেন অস্ট্রেলিয়া আর বাংলাদেশ খেলতেছে, ৪র্থ দিনে গিয়ে পেপারে দেখছেন বা আ ইয়েতে আ কম্পিউটারে, ওই ফেসবুকে দেখছেন যে বাংলাদেশ জিতে গেছে। ইটস নট দ্যাট ইজি। আপনি যখন এক্সপেরিয়েন্স করবেন তখন বুঝবেন যে এটা একটা অন্য মাত্রার জিনিস। সেখানে টেস্টটা এত অন্য মাত্রার যে এটাকে আপনি শুধু এন্ড রেজাল্ট দিয়ে যারা রেজাল্ট বুঝতেছেন, তারা বুঝতে পারবেন না যে কত বড় একটা জিনিস। যেকোনো টেস্ট দলের বিপক্ষে। ডারউইন টেস্ট নিয়ে আরো পরে আসবো আমরা। এবার হচ্ছে একটা নোট বলে রাখি, শর্টার ফরম্যাটেও আমরা ট্রফি জিতি নাই বলে খারাপ দল হয়ে গেছি, আর ট্রফি জিতলে ভালো হয়ে যেতাম, এইরকম সরলীকরণেরও আসলে কোনো সুযোগ নাই। ট্রফি ইজ নট এ সার্টিফিকেট। কক্ষনো না, কক্ষনো না। ট্রফি কখনো বলে না যে এই টিমটা একটা গ্রেট টিম বা এই টিমটা একটা ভালো খারাপ টিম। ট্রফি ওটা বলতে পারে না। ধরেন ট্রফি জেতে নাই, ক্রিকেটেই এরকম গ্রেটেস্ট টিম আছে, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা আজ পর্যন্ত তাদের ইতিহাসে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতছে।
তাও চ্যাম্পিয়ন্স ট্রফি বর্তমান ফরম্যাটে না, যখন এটা মিনি বিশ্বকাপ ফরম্যাটে ছিল তখনকার দিনে হ্যান্সি ক্রনি একটা ট্রফি জিতছেন। এরপর থেকে আপনি বলেন শর্টার ফরম্যাটে সাউথ আফ্রিকার চেয়ে ভালো টিম কি আমরা খুব একটা দেখছি? পরে তো তারা টেস্টেও মানে এই পৃথিবীর ক্রিকেট ইতিহাস আপনি সাউথ আফ্রিকাকে ছাড়া লিখতে পারবেন? সাউথ আফ্রিকাকে ছাড়া এই ৯০ দশক থেকে ওদের ফেরার পর থেকে পৃথিবীর সবচেয়ে ডমিনেটিং ৫টা দলের নাম ৩টা দলের নাম লিপিবদ্ধ করতে পারবেন? কিন্তু ওরা কি জিতছে? সর্বশেষ একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতছে। এই তাও বাবুমার আমলে এসে, যে দলটাকে অত বেশি হাই রেট কেউ করে না। তো হাই রেট কাদের দলকে করে? এফ ডিভিলিয়ার্সের দল, ক্রনিয়ের দল, ওগুলো গ্রেটেস্ট দল পৃথিবীর ইতিহাসে। শর্টার ফরম্যাটে ক্রনিয়ের দলের মতো দল এই পৃথিবীতেই খুব কম আসছে। কিন্তু তারা কিছু জেতে নাই। কিচ্ছু জেতে নাই। এখন এই জিনিসটাকে তাদের গ্রেটনেস কমায় দেয়? দেয় না। আবার উল্টোটাও সত্যি। বাংলাদেশ ৩টা এশিয়া কাপ ফাইনাল খেলছে। কোনো একটা যদি জিতে যেত, বাংলাদেশ কি এশিয়ার সেরা দল হয়ে যেত? এশিয়াতে ৩টা বিশ্ব চ্যাম্পিয়ন। আবার বাংলাদেশ যদি এশিয়ান দল না হয়ে আফ্রিকান দেশ হতো, তাহলে দেখা যেত ইতিমধ্যে বাংলাদেশ ২-৪টা ট্রফি জিতে ফেলছে। আফ্রিকান বা ইউরোপিয়ান, কারণ ওসব জায়গায় একটা করে বড় প্রতিদ্বন্দ্বী। ওই দলটাকে কোনোভাবে হারাইতে পারলে আপনি একটা ট্রফি জিতে যাইতে পারেন। কিন্তু এখানে আপনি দেখেন, এখানে আপনার ৩টা বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের দুজনকে কমপক্ষে টপকায় আপনার এশিয়া কাপ ফাইনাল খেলতে হয়। ইটস অলমোস্ট লাইক এ ওয়ার্ল্ড কাপ। সে ফাইনাল খেলছেন। ফাইনাল খেলতে গিয়ে ২ রানে হেরে গেছেন। যদি ৩টা ফাইনালে কোনো একটা আমরা জিতে যেতাম, তাহলে কি আমরা বলতাম যে এশিয়ার সেরা দল হয়ে গেছি আমরা? সেটাও একটা বাজে ব্যাপার ছিল। গ্রিস যেমন কখনোই দাবি করতে পারবে না যে আমরা ওই সময় ইউরোপের সেরা দল ছিলাম। তারা তো ইউরো জিতছিল। পর্তুগালরে হারায় জিতছিল। কত বড়, বড় জায়ান্টরে হারাইছে না? তাতে কি হয়েছে? তারা কি ইউরোপের ওই সময় সেরা দল হয়ে গেছে? ওই টুর্নামেন্টটায় তারা সেরা পারফর্মার ছিল। ফলে ট্রফি কখনোই সার্টিফাই করে না যে এই দলটা খারাপ, এই দলটা ভালো। আমি বলতেছি না বাংলাদেশ ট্রফি জেতে নাই ফলে বাংলাদেশ বোধহয় সাউথ আফ্রিকা। বাংলাদেশ ট্রফি জেতে নাই বলে বাংলাদেশ ফুটবলের নেদারল্যান্ডস বা হাঙ্গেরি। মোটেও না। বাংলাদেশ ওই ট্রফি জিতে নাই, তাতেও বাংলাদেশ ভালো দল হয়ে যায় নাই, ট্রফি জিতলেও ভালো দল হতো না। এখনো বাংলাদেশ সেই লেভেলের দল কোনো ফরম্যাটেই হয় নাই। বরং টেস্টে তাদের যে উন্নতিটা গত ২-৩ বছর, এটা সম্ভবত তাদের ইতিহাসের যেকোনো ফরম্যাট মিলালে সেরা সময় কাটাচ্ছে। ট্রফি ইজ অল অ্যাবাউট লাক অ্যান্ড টাইমিং। ওই নির্দিষ্ট সময়ে আপনি কেমন খেলতেছেন। হ্যাঁ, বেশিরভাগ সময় যোগ্যরাই ট্রফি জেতে। অস্ট্রেলিয়া জেতে, তারপরে ইন্ডিয়া জেতে, যোগ্য দলগুলোই জেতে। আবার অনেক সময় অযোগ্যরাও জেতে। এটাও পৃথিবীতে বহু নজির আছে যে অযোগ্য দলগুলোর হাতে ট্রফি উঠে গেছে। তাতে ও যোগ্য হয়ে যায় না। আর যোগ্য দল যদি কোনো কারণে না জেতে, সে অযোগ্য হয় না। আর্জেন্টিনা ২০০২ বিশ্বকাপে ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ছে। তারপরেও ওটা পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা দল। ব্রাজিলের জিকোদের দল বিশ্বকাপ জিততে পারে নাই। তারপরেও ওটা পৃথিবীর ইতিহাসে সেরা দল। ওই পুস্কাসের হাঙ্গেরি বা ক্রোয়েফের নেদারল্যান্ড বিশ্বকাপ জিততে পারে নাই। তারপরেও ওটা পৃথিবীর সেরা দল। আবার একই যুক্তি দিয়ে কখনোই সেনেগাল দাবি করতে পারবে না যে আমরাও বিশ্বকাপ জিততে পারিনি বলে আমরাও নেদারল্যান্ডসের মতো সম্মানপ্রাপ্য। আমরাও সে দাবি বাংলাদেশ করতে পারবো না যে আমরা কিছু জিতি নাই, অতএব আমরাও সাউথ আফ্রিকা হয়ে গেছি। ফলে ট্রফি কিছুই না। ট্রফি দিয়ে আপনি ভালো মন্দ বিচার করতে পারবেন না। এই যে ট্রফি কথাটা হয়, কিন্তু আমরা ট্রফিতে ভালো করতে চাই। এটা মাথায় রাখতে হবে যে এইসব কথার অর্থ আবার এই না যে ট্রফিতে খারাপ করতে চাই। ট্রফিতে কেন ভালো করতে চাই? ট্রফিতে ভালো করতে চাই, মঞ্চে উঠে ওই ট্রফিটা কালেক্ট করব। সারা পৃথিবী উৎসবে ফেটে পড়বে। আমাদের সব জায়গায় প্রশংসা হবে। আমরা দেশ জুড়ে সেলিব্রেট করব। আচ্ছা, সেই অর্থে যদি ভাবি তাহলে ডারউইন টেস্টে শুধু মঞ্চে উঠে ট্রফি কালেক্ট ছাড়া বাকি সব হয়েছে না? এই ডারউইন টেস্টটাকে আমি বলি যে ডারউইন টেস্ট ইটসেলফ একটা ট্রফি। ডারউইন টেস্টে আমরা জেতার পরে শুধুমাত্র ওই যেটা বললাম মঞ্চে উঠে আমরা কোনো ট্রফি নেই। এছাড়া যা বললাম একটা ট্রফি জিতলে যা হয় তার সবই হচ্ছে। আকাশ চোপড়ার মতো প্রবল বাংলাদেশ সমালোচক মানুষ থেকে শুরু করে হর্ষ বকুলের মতো রোমান্টিক সমালোচক, তিনি বাংলাদেশের খুব রোমান্টিক একজন ভক্ত, এরা সবাই এক হয়ে গেছে। ওয়াসিম আকরাম, ডিভিলিয়ার্স থেকে শুরু করে মার্কোয়া বা পৃথিবীর সমস্ত স্পোর্টস লিজেন্ড, ক্রিকেট লিজেন্ড, এমনকি পিয়ার্স মর্গানের মতো সাংবাদিক যিনি মূলত ফুটবল জার্নালিজম করেন কিন্তু প্রচণ্ড ক্রিকেট ভক্ত মানুষ, এই যে দুনিয়া জুড়ে ক্রিকেট অক্রিকেট সব জায়গার মানুষ, শশী থারুরের মতো মানুষ সবাই এটা সেলিব্রেট করতেছে। আপনি ট্রফি জিতলে কি হতো? এটাই হতো
ট্রফি জিতলেও এই স্তরের মানুষের কাছ থেকে এই সেলিব্রেশনটা পেতেন। সারা পৃথিবীতে আপনাকে নিয়ে এই প্রশংসাটা হতো। আপনাকে উঠে দাঁড়ায় সবাই সেলুট করত। এটাকে কিন্তু কেউ ফ্লুক হিসাবে বলতেছে না বাংলাদেশ একটা আকাম করে ফেলছে। এটাকে সবাই উঠে দাঁড়ায় সেলুট করতেছে। খোদ অস্ট্রেলিয়ানরা এটাতে বলতেছে যে বাংলাদেশ প্রুভ সামথিং। এটা কখনোই কেউ বলতেছে না বাংলাদেশ একটা অঘটন ঘটায় ফেলছে। অঘটন শব্দটা ওদের অর্থে আসতেছে, আপসেট শব্দটা আসতেছে, আমি দেখতেছি। কিন্তু এই আপসেট আর অঘটন একই জিনিস না। ওরা আপসেটটা বলতেছে যে ওদের পতনটা বুঝাতে। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে টেস্টে যখন আপনি এভাবে অস্ট্রেলিয়াকে একেবারে হাম্বল করে ফেলেন, তখন আসলে সেটাকে সবাই সেলুট করে এবং সেটা করতেছে। ফলে ট্রফি জয়ের কথা যদি বলেন, ইটস এ ট্রফি উইন, ইটস এ ট্রফি উইন। আমরা একটা ট্রফি জিতছি, ডারউইন ট্রফি। এই ডারউইন ট্রফিটাকে অস্বীকার করেন না। আমি বলি ডারউইন হোক, মাউন্ট মাঙ্গানুই হোক বা রাওয়ালপিন্ডি হোক, যে কোনো জায়গায় টেস্ট জেতা মানে একটা ট্রফি জেতা। এইভাবে যদি ভাবতে পারেন তাহলে ওই ইয়েটা কম্পেয়ারটা আপনার আসবে না। প্রথমত আমরা আমাদের অ্যাচিভমেন্টগুলোকে সবসময় মনে রাখবো। এই যে যারা বলেন ট্রফি জিতে নাই, আমরা ট্রফির কাছাকাছি তো গেছি। ৩টা এশিয়া কাপ ফাইনাল খেলছি, একটা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলছি, একটা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলছি। আমরা একেবারে গ্লোবাল ইভেন্ট বা মাল্টি ন্যাশনাল ইভেন্টে কিছু করতে পারি না তা তো না, করছি তো। সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারিনি। ২০১৯ বিশ্বকাপের যদি সাকিব আল হাসানের সঙ্গে আর ২-৪টা পারফরমেন্স হতো, আমরা দিব্যি সেমিফাইনাল ফাইনাল খেলে ফেলতে পারতাম। এখন ওই জায়গাটায় আমরা একেবারেই প্রত্যাশিত উন্নতি করতে পারতেছি না। সেটা তো খুবই সত্যি কথা এবং সেটা আমরা খুব দ্রুত এই রেজাল্টটা দেখতে চাই। ২৭ বিশ্বকাপে ওইটা হবে না। আমাদের ওয়ানডে দল সেই আগের জায়গাতেও এখনো যাইতে পারে নাই। ওই ১৫-১৬ সালের যে অবস্থা, ওই জায়গায় গেছে কিনা আমার সন্দেহ আছে। ফলে ২০২৭ বিশ্বকাপেও যে আমরা স্বপ্ন দেখব ট্রফির, এটার সুযোগ নাই, সম্ভবত নাই। আবার জিতে ফেললে আমি বলব না যে বাংলাদেশ ওয়ানডেতে পরাশক্তি হয়ে গেছে। ওয়ানডেতে পরাশক্তি হতে আমাদের সময় লাগবে, টেস্টেও সময় লাগবে। টি-টোয়েন্টিতে আমরা এখনো সে খেলাটাও ঠিকমতো অ্যাবজর্ব করতে পারি নাই। খেলাটা শিখেই উঠতে পারি নাই। অথচ আমরা একটা টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল খেলে ফেলছি। কি বুঝলেন? তাতে কি আমাদের টি-টোয়েন্টি কোনো উন্নতি হয়েছে? আমরা টি-টোয়েন্টি খেলাটাই এখনো শিখি নাই। আমাদের ন্যাশনাল টিম এখনো টি-টোয়েন্টি খেলতে পারে না। আমাদের এখানে প্রপার টি-টোয়েন্টি হয়ই না বাংলাদেশে। ফলে আমরা টি-টোয়েন্টি থেকে বহু দূরে আছি। তারপরেও তো আমরা টি-টোয়েন্টিতে এড়ে ওড়ে সিরিজ হারায় ফেলাই। আমরা এশিয়া কাপের ফাইনাল খেলে ফেলি। তাতে কি হয়? এইগুলা আসলে কোনোটাই কোনো মিনিং করে না। আপনাকে এক্সপেরিয়েন্স করতে হবে যে ওই খেলাটায় আমাদের কি অবস্থা। সেই এক্সপেরিয়েন্স যদি করেন তাহলে দেখবেন যে এই যে বারবার বলতেছি যে ডারউইনে যে ম্যাচটা জিতলাম এটা একটা ট্রফি জয়। এটাকে আপনি অন্যভাবেও ভাবতে পারেন যে ২০২৪ সাল থেকে আমরা ধারাবাহিকভাবে টেস্টে ব্যাপক উন্নতি করতেছি। আমি যে শুরুতে বললাম আমাদের উন্নতির হারটা অত্যন্ত ধীর। কিন্তু ২০২৪ সাল থেকে যদি আপনি টেস্টে দেখেন এই হারটা দুর্দান্ত। হারটা দুর্দান্ত। ২০২৫ সাল থেকে একটা পরিসংখ্যান কালকে ক্রিকইনফোতে দেখলাম ওরা একটা কার্ড বানাইছে। ২০২৫ সালে থেকে শুরু থেকে এ পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে সফল টেস্ট প্লেয়িং নেশনের তালিকায় ৩ নম্বরে বাংলাদেশ। সবচেয়ে বেশি টেস্ট জিতছি, ৩য় বেশি টেস্ট জিতছি আমরা। কিন্তু আমাদের সাফল্যটা শুরু হয়েছে আসলে ২০২৪ থেকে। বা আরও ভালো করে বললে ওই মাউন্ট মাঙ্গানুই টেস্ট নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলাম। ওখান থেকে আমরা দিব্যি আগাচ্ছি। হ্যাঁ, ফল ডাউনও হয়েছে। এই ২ দিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা ইনিংসে হারছি। আবার হবে হয়তো। সামনের টেস্টেও হতে পারে। আরও ২ টেস্ট পরে হতে পারে। সেটা তো হতেই থাকবে। আপনি তো পৃথিবী এটা কখনোই আপনাকে গ্যারান্টি দেয় না যে আপনি উন্নতি হতে থাকবে মানে মাঝে, মাঝে ধাক্কা খাবেন না। ওটা স্পোর্টসের নিয়ম। আপনি উন্নতি হতে থাকবে, মাঝে, মাঝে আপনি গাড্ডায় পড়বেন। মাঝে, মাঝে গাড্ডায় পড়বেন। সেই গাড্ডাটা আপনাকে এটা পার্ট অ্যান্ড পার্সেল হিসাবে মেনে নিতে হবে। আবার গাড্ডায় রেগুলার পড়তে থাকা কেউ যদি হুট করে একটা সাফল্য পায় তখন ওটাকে গাড্ডার পার্সেল হিসাবে মেনে নিতে হয়। আপনাকে এইজন্য এক্সপেরিয়েন্স করতে থাকতে হয় যে আমরা আসলে কিসের ভিতর দিয়ে যাচ্ছি। আপনি যদি ২০২৪ থেকে টানা দেখতে থাকেন তাহলে বুঝবেন যে উই আর ইন এ শেপ, উই আর ইন ডেভেলপিং শেপ ইন টেস্ট ক্রিকেট। এইটার আল্টিমেট প্রাইজ বলতে পারেন আমাদের ডারউইন টেস্টটা। ফলে এটা একটা ট্রফি জয়। এই আনন্দটা মাথায় রাখেন। এই যে বারবার বলতেছি যে নির্দিষ্ট কিছু টেস্ট জয়কে ট্রফি জয়ের মতো গুরুত্ব দিতে হয় এবং দেয় দেশগুলো। এটা আপনি বুঝবেন ইন্ডিয়াতে আপনি বড়, বড় বিশেষজ্ঞদের কাছে জিজ্ঞেস করেন। বড়, বড় বিশেষজ্ঞ বলতে আপনি রাহুল দ্রাবিড়কে জিজ্ঞেস করতে পারেন। বা ভিভিএস লাক্সমানরে জিজ্ঞেস করতে পারেন ওদের এক্সেলেন্স সেন্টারের যে চিফ, বা আপনি রামচন্দ্র গুহ বা এরকম কাউকে জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা ভাই আপনাদের যে ২টা টি-টোয়েন্টি বিশ্বকাপ, এই ২টা যদি আমরা আপনাদের কাছ থেকে রাখার শর্তে গ্যাবা টেস্টের জয়টা ২০২১ সালের কেড়ে নিয়ে যাই, আপনারা কি করবেন?
ওরা আমি নিশ্চিত ওদের যারা ক্রিকেট এক্সপেরিয়েন্স করে, যারা ক্রিকেট ফলো করে তারা বলবে যে, "ভাই ২ টো টি-20 ট্রফি কাড়িয়ে নিয়ে যাও, তাও ভালো। কিন্তু গ্যাবা টেস্টের গৌরব আমরা ছাড়তে রাজি না।" গ্যাবাতে কি হয়েছিল? গ্যাবাতে তো রাহুল দ্রাবিড়রা খেলেন নাই। গ্যাবাতে তো মহীরুহ খেলোয়াড়রা সেভাবে খেলেন নাই। কতগুলো মূলত তরুণ খেলোয়াড় একটা মহাকাব্য রচনা করছিল। ওটা কিন্তু এই যে সর্বকালের সেরা টেস্ট প্লেয়িং নেশনের একটা ইন্ডিয়া, তাদের ইতিহাসে কত মহীরুহ পারফরম্যান্স আছে। কিন্তু ওদের ইতিহাসে আপনি দেখবেন বড় ট্রফির চেয়ে বড় জায়গায় ওরা বসায় রাখছে গ্যাবা টেস্ট উইনটাকে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে একটু এক্সপেরিয়েন্স করতে হয় যে পৃথিবীর কোন দেশ কিভাবে দেখে। ২০০৫ অ্যাশেজ, ২০০৫ অ্যাশেজকে ইংল্যান্ড যেকোনো ট্রফির চেয়ে বড় করে দেখে। কারণ ওই অ্যাশেজটা তারা যেভাবে জিতছিল, ওই অ্যাশেজটার ভিতর দিয়ে তাদের ক্রিকেটের যে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছিল এবং যে অর্জন হয়েছিল, ওটা তারা ২ টো বিশ্বকাপের বিনিময়ে, ওদের অবশ্য ২ টো বিশ্বকাপ নাই। কিন্তু যদি থাকতো তার বিনিময়ে ওটা ছাড়তে রাজি হতো না। ওরা ওরকম একটা অর্জন, এই জিনিসগুলো আপনি যখন ফিল করবেন, এই পুরো কথাবার্তা পরের অংশটুকু বলতেছে কিন্তু আমাদের ক্রিকেট ভক্তদের উদ্দেশ্যে যে যারা ক্রিকেটে আবেগ বিনিয়োগ করতে, করতে হতাশ হন এবং এইসব ফ্যালাসিতে আক্রান্ত হয়ে ভাবেন যে ফ্যালাসিটাই ঠিক আছে, এগুলো যুক্তি ঠিক আছে তাদের জন্য। আপনারা হতাশ হন না, সেলিব্রেট করেন আর এই সব কিছু বলে যান। এই যত যুক্তি দিলাম, কুযুক্তি শুনতেছেন, যুক্তি, কুযুক্তি, সুযুক্তি সবই ভুলে যান, সব ভুলে যান। একটা জিনিস মনে রাখবেন যে মানুষ হিসাবে, আমরা একটা জাতি হিসাবে আমাদেরকে আমাদের প্রতিটা সাফল্য সেলিব্রেট করতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে প্রতিটা সাফল্য সেলিব্রেট করতে হবে। আমার ছেলেটা A+ পায় নাই, আমার ছেলেটা B পাইছে। এখন আমার ছেলেটাকে মারা যাবে না। ওইটা নিয়ে মুখ কালো করে বসে থাকা যাবে না যে পাশের বাসার ছেলেটা কেন A+ পাইছে, তুই কেন পাস নাই? আমি জানি যে এটা নিয়ে আপনি দুশ্চিন্তিত। এই ছেলেটা ভবিষ্যৎ জীবনে কি করবে? ভালো কোনো কলেজে কি চান্স পাবে? এই ছেলেটা কি ক্যারিয়ার ফাইটে টিকতে পারবে? দুশ্চিন্তাটা তুলে রাখেন। দুশ্চিন্তাটা পরে করেন। অন্য কিছু একটা বিকল্প ভাবেন যে ছেলেটাকে তাহলে কোনো একটা স্কিল সেটায় ভর্তি করে দেওয়া যায় কিনা? কিন্তু ছেলেটারে মারপিট করেন না। ওর ওই বিটাকে সেলিব্রেট করেন। একটা কেক কিনে আনেন যে, "তুই তো বি পাইছিস?" বিরাট ব্যাপার। এই সেলিব্রেটটা আমরা যতক্ষণ করতে না শিখবো আমরা বাঁচতে পারবো না। আমরা বাঁচতে পারবো না। ছোট, ছোট অর্জন আমাদেরকে সেলিব্রেট করতে হবে। আমি মানুষটা অনেক আ অপরাধ আমার নৈতিক অপরাধ। আমি আবারও বলি আমার কোনো আ আমার জ্ঞানও তো আমার কোনো ফিজিক্যাল অপরাধ নাই, প্র্যাকটিক্যাল অপরাধ নাই। আমার কিন্তু প্রচুর অপরাধ বোধ আছে। অনেক অপরাধ বোধ এবং আপনারা অনেকেই জানেন আমার শরীরের অবস্থা খুব সুবিধার না। আমার পারিপার্শ্বিক অবস্থা প্রচণ্ড সমস্যার ভিতর দিয়ে যায়। আপনারাও যান, আমিও যাই। সেটা আমরা কে না যাই। কিন্তু এর ভিতরেও আমি একটা জিনিস মন্ত্রের মতো সবসময় মনে রাখি। প্রতিটা প্রাপ্তি ব্যক্তিগত জীবনে, সামষ্টিক জীবনে, পাড়ার জীবনে, অবশ্যই পতাকার জীবনে, দেশের জীবনে, এগুলোতে প্রতিটা প্রাপ্তি আমাদের সেলিব্রেট করতে হবে। তাহলে আমরা বেঁচে থাকার একটা অনুপ্রেরণা পাবো। জাতি হিসেবে আগানোর অনুপ্রেরণা পাবো। নতুবা না জাতি হিসাবে ২০ কোটি মানুষ একসঙ্গে বিষ খেয়ে মরে যাইতে হবে। সেটা কি হয়? আমাদের তো টিকে থাকতে হবে। ভালো দিনের আশায় টিকে থাকতে হবে। সেই ভালো দিন পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে এই সেলিব্রেশন গুলো। এই ডারউইন টেস্ট, এই মাউন্ট মঙ্গানুই টেস্ট বা চিটাগাং টেস্ট। ছোট বড় এইসব সেলিব্রেশন আমাদেরকে ওই দিনটায় নিয়ে যাবে। সেজন্য আমাদের বেঁচে থাকতে হবে। সবার জন্য শুভেচ্ছা। সবাই বেঁচে থাকেন, ভালোভাবে বেঁচে থাকেন, বেঁচে থাকাটা উপভোগ করেন, বেঁচে থাকাটা এক্সপেরিয়েন্স করেন। ১ কাপ দুর্দান্ত চা খান, চা খেয়ে আমি যেটা করি সেটা করেন না। আপনারা দুর্দান্ত একটা জীবন যাপন করেন। সবাই ভালো থাকবেন।